নমস্কার বন্ধুরা, আমি মেঘলা। আজ আমি আমার জীবনের এমন একটা গোপন অধ্যায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা মনে পড়লে আজও আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। একটা ভুল, একটা মোহ, নাকি পরিস্থিতির শিকার, আমি জানি না এটাকে কি নাম দেব। তবে ঘটনাটা আমার সাজানো জীবনটাকে ওলটপালট করে দিয়েছিল। গল্পটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ তোমাদের সাপোর্টই আমাকে সাহস যোগাবে আমার মনের কথাগুলো খুলে বলতে। সেবার আমি অনার্সের সেকেন্ড ইয়ারে পড়ি। মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার, তাই পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করা ছাড়া আমার সামনে আর কোনো পথ ছিল না। বাবা রিটায়ার্ড পারসন, মা গৃহিণী। সংসারে অভাব না থাকলেও বিলাসিতা ছিল না। আমার সব সময়ের চিন্তা ছিল আমাকে ফার্স্ট ক্লাস পেতেই হবে। কিন্তু সমস্যা বাঁধলেও স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান সাবজেক্টটা নিয়ে। আমি অঙ্কে বরাবরই কাঁচা। টেস্ট পরীক্ষায় খুব বাজে রেজাল্ট করলাম। ফাইনালে যদি এই সাবজেক্টে আটকে যাই তাহলে ইয়ার লস। চিন্তায় আমার ঘুম হারাম হয়ে গেল। বাবার কাছে প্রাইভেট টিউটরের কথা বলতে সংকোচ হচ্ছিল, কিন্তু উপায় না দেখে বললাম। বাবা অনেক কষ্ট করে এলাকারই এক পরিচিত বড় ভাই, যাকে আমি রাশেদ স্যার বলে ডাকতাম, তাকে ঠিক করলেন আমাকে পড়ানোর জন্য। রাশেদ স্যারের বয়স ৩৫-এর মতো, অবিবাহিত, দেখতে বেশ ভদ্র, চোখে চশমা, কথাবার্তায় মার্জিত। কিন্তু তার চোখের দৃষ্টিতে মাঝে মাঝে এমন কিছু একটা দেখতাম যেটা আমাকে অস্বস্তিতে ফেলত। আবার ভাবতাম হয়তো আমারই মনের ভুল। আমাদের বাসাটা ছিল দোতলায়। বসার ঘরেই স্যার আমাকে পড়াতেন। সপ্তাহে ৩ দিন বিকেলবেলা তিনি আসতেন। প্রথম দিকে সব ঠিকই ছিল, স্যার খুব যত্ন করে বোঝাতেন। কিন্তু পরীক্ষার দিন যত ঘনিয়ে আসছিল আমার টেনশন তত বাড়ছিল। একদিন বিকেলে আকাশ খুব মেঘলা, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। মা সেদিন বাসায় ছিলেন না, পাশের ফ্ল্যাটে এক আন্টিকে দেখতে গিয়েছিলেন, বাবা বাজারে। বাসায় আমি আর স্যার একা। স্যার সেদিন অঙ্ক করাচ্ছিলেন না, শুধু আমার মুখের দিকে তাকিয়েছিলেন। আমি খাতা থেকে মুখ তুলে তাকাতেই স্যার হালকা হেসে বললেন, মেঘলা, তোমার প্রিপারেশন তো খুব একটা ভালো মনে হচ্ছে না, এই অবস্থায় তো পাশ করা কঠিন হবে। স্যারের কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি নিচু গলায় বললাম, স্যার, আমি তো চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মাথায় ঢুকছে না, আপনি যদি একটু হেল্প করতেন। স্যার চেয়ারটা একটু টেনে আমার কাছে নিয়ে এলেন, তারপর ফিসফিস করে বললেন, হেল্প তো আমি করতেই পারি। আমার কাছে ফাইনাল পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, বলতে পারো ওগুলো থেকেই ৯০% কমন পড়বে। কিন্তু আমি আগ্রহ নিয়ে তাকালাম। কিন্তু কি স্যার, আমাকে দিন না প্লিজ, আমি আপনার সব কথা শুনব। রাশেদ স্যার আমার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। সেই হাসিটা আগের মতো ভদ্র মনে হলো না। তিনি আলতো করে আমার ডান হাতের ওপর তার হাতটা রাখলেন। তার হাতের স্পর্শে আমার শরীরের ভেতর দিয়ে যেন একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি হাতটা শরীরে নিতে গেলাম, কিন্তু পারলাম না। অজানা এক আড়ষ্টতা আমাকে ঘিরে ধরল। স্যার আমার হাতটা তার হাতের মুঠোয় নিয়ে বললেন, সব কথা শুনবে তো? প্রশ্নগুলো পেতে হলে তোমাকে আমাকে খুশি করতে হবে মেঘলা। শুধু পড়াশোনা করলেই তো হবে না, স্যারকেও তো একটু যত্ন করতে হয়। আমি তখনও তার কথার পূর্ণ ইঙ্গিত বুঝতে পারিনি, অথবা বুঝতে চাইছিলাম না। কিন্তু তার স্পর্শের ধরন বদলাতে শুরু করল। তিনি আমার হাতের আঙুলগুলো নিয়ে খেলতে খেলতে বললেন, তুমি দেখতে অনেক সুন্দর মেঘলা, তোমাকে পড়ালে আমার পড়ার দিকে মন থাকে না। আমার কান গরম হয়ে গেল। আমি আমতা আমতা করে বললাম, স্যার এসব কি বলছেন? মা চলে আসবে। মা তো নেই এখন। স্যার একটু ঝুঁকে এলেন আমার দিকে। তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আমার হৃৎপিণ্ড তখন গলার কাছে লাফাচ্ছে। এক ধরনের ভয় আর এক ধরনের নিষিদ্ধ উত্তেজনা, দুটো মিলে আমাকে অবশ করে দিচ্ছিল। স্যার এবার তার হাতটা আমার হাত থেকে সরিয়ে ধীরে ধীরে আমার কাঁধের ওপর রাখলেন। আমি জমে গেলাম। তার হাতটা আমার কাঁধ বেয়ে গলার কাছে নেমে এলো। আমি কাঁপছিলাম। বললাম, স্যার প্লিজ এমন করবেন না। কিন্তু আমার গলার স্বরে প্রতিরোধের চেয়ে দুর্বলতাই বেশি ছিল। স্যার সেটা বুঝতে পারলেন। তিনি আরও সাহসী হয়ে উঠলেন। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, তারপর আমার পেছনে এসে দাঁড়ালেন। আমি বসে আছি আর স্যার আমার পেছনে। তিনি আমার পিঠের উপর ঝুঁকে পড়লেন। তার গরম নিঃশ্বাস আমার কানের লতিতে আর ঘাড়ে এসে লাগছিল। আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। স্যার ফিসফিস করে কানের কাছে বললেন, ভয় পেও না, আমি তো আছি, তোমাকে কেউ ফেল করাতে পারবে না, শুধু আজকের বিকেলটা আমাদের। এই বলে তিনি ২ হাত দিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। তার হাত দুটো আমার পেটের উপর দিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। মনে হচ্ছিল প্রতিবাদ করা উচিত, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত, কিন্তু শরীরের ভেতর এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। শয়তানের প্ররোচনা নাকি বয়সের দোষ আমি জানি না।
আমি চোখ বন্ধ করে ফেললাম। স্যার আমাকে তার শরীরের সাথে একদম চেপে ধরলেন। আমি অনুভব করলাম তার বুকের থুকপোকানি আমার পিঠের সাথে মিশে যাচ্ছে। তিনি তার মুখটা আমার চুলের মধ্যে ডুবিয়ে দিলেন। তারপর আমার ঘাড়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালেন। সেই স্পর্শে আমার শরীর যেন মোমের মতো গলে যেতে চাইল। আমার মুখ দিয়ে অস্ফুট একটা গোঙানির মতো শব্দ বের হলো। স্যার এবার আমাকে চেয়ার থেকে টেনে তুললেন। আমি পুতুলের মতো তার হাতে উঠে দাঁড়ালাম। ঘরটা তখন বাইরের মেঘলা আকাশের কারণে বেশ অন্ধকার। বৃষ্টির শব্দে বাইরের সব কোলাহল ডুবে গেছে। স্যার আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলেন। তার এক হাত আমার কোমরে শক্ত করে রাখা, যেন আমি পালিয়ে যেতে না পারি। অন্য হাতটা তিনি আমার গালে রাখলেন। তার চোখের দিকে তাকিয়ে আমি দেখলাম সেখানে শুধু কামনার আগুন। তিনি বললেন, মেঘলা, তুমি জানো না তোমাকে আমি কতদিন ধরে কল্পনা করেছি। আজ আর নিজেকে আটকাতে পারছি না। আমি কিছু বলার আগেই তিনি আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিলেন। প্রথমবার কোনো পুরুষের এত কাছে আসা, এমন আগ্রাসী আদর, আমি দিশাহারা হয়ে গেলাম। আমার হাত দুটো অজান্তেই স্যারের শার্টের কলার খামছে ধরল। আমিও যেন কিছুটা সাড়া দিয়ে ফেললাম। স্যারের হাত আমার কোমরের ভাঁজে ভাঁজে ঘুরে বেড়াচ্ছিল, আমাকে পিষে ফেলতে চাইছিল তার শরীরের সাথে। সেদিন সেই বৃষ্টির দুপুরে ড্রয়িং রুমের আবছা অন্ধকারে আমি আমার নৈতিকতা আর ভয়ের দেওয়ালটা ভেঙে ফেলেছিলাম। পরীক্ষার প্রশ্নের লোভ ছিল নাকি স্যারের ওই অভিজ্ঞ হাতের ছোঁয়ার নেশা ছিল, আজও আমি উত্তর খুঁজে পাই না। কিন্তু সেই বিকেলটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। স্যার আমাকে কথা দিয়েছিলেন প্রশ্ন দেবেন, আর বিনিময়ে আমি তাকে দিয়েছিলাম আমার বিশ্বাসের সুযোগ। এরপর থেকে পরীক্ষার আগ পর্যন্ত প্রায়ই স্যার এমন সুযোগ খুঁজতেন, আর আমিও কেমন যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। ব্যাপারটা ব্ল্যাকমেইলের মতো শুরু হলেও পরে সেটা এক অদ্ভুত অবৈধ আকর্ষণের রূপ নিয়েছিল। বন্ধুরা, সেদিনের পর থেকে আমার রেজাল্ট হয়তো ভালো হয়েছিল, কিন্তু আমি নিজের কাছে নিজে ছোট হয়ে গিয়েছিলাম। এই সম্পর্কটা বেশি দিন টেকেনি, কিন্তু সেই স্মৃতি আমাকে আজও তাড়া করে বেড়ায়। তোমাদের জীবনেও কি এমন কোনো ভুল মুহূর্ত এসেছে? কমেন্ট করে জানাও। আর গল্পটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। পরের পর্বে আমি বলবো কিভাবে আমি এই জঘন্য জাল থেকে বেরিয়ে এসেছিলাম। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।